এপিসোডের শুরুতে দেখতে পাই যে ওয়াং ইয়ান আর ইউয়ে যখনই সেখানে চলে আসে তখন তারা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন ওয়াং ইয়ান বলে যে আমাদের অ্যাটাক করার দরকার নেই, কারণ আমরা নিজেরাও প্রতারিত হয়েছি। তো এরপরে তারা পাঁচজন একসাথে বসে কথা বলতে থাকে। ইউয়ের ফিরে আসাতে তো জিলিং অনেক খুশি হয়েছিল, কারণ সে ইউয়েকে অনেক পছন্দ করত, সেটা তার ব্যবহারে বোঝা যাচ্ছে আর কি। তখন ওয়াং ইয়ান তাদেরকে বলে যে ওইমিয়ান প্যাভিলিয়নে আমরা যে দাসীর কাছ থেকে যে কথাটা জানতে পেরেছিলাম সেই দাসীর কথাগুলো মিথ্যা ছিল, কারণ সেও শিয়াওয়ের দ্বারাই প্রতারিত হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ভুক্তভোগীদের দেখেছি, অর্থাৎ যারা মারা গিয়েছে, তাদের সবার কাছে সেই তাবিজ পেয়েছি, কিন্তু সেই দাসী তো আমাদেরকে বলেছিল যে যে এই তাবিজটা নিয়ে যাবে সে যদি অন্য কারো প্রেমে পড়ে আর সে যদি সেই তাবিজ ছিঁড়ে ফেলে তাহলে তার সঙ্গী মারা যাবে। কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখলাম যতজন মারা গিয়েছে তারা নিজেরাই তাবিজ ছিঁড়ে ফেলেছে। তার মানে বিষয়টা এমনটাই যে যারা প্রেমের তাবিজ নিয়ে ছিঁড়ে ফেলবে তারাই মারা যাবে, অর্থাৎ যে ছিঁড়ে ফেলবে তার সঙ্গী নয়, বরং সে নিজেই মারা যাবে। তো তখন ওয়াং ইয়ান আরো বলে যে যাই হোক, পূর্ণিমার রাতে চাঁদের শক্তি অনেক বেশি থাকে, আর সেই সময় যদি শিয়াওয়ে বাইরে থাকে তাহলে তার সেই রাক্ষসী শক্তি ব্যবহার করার দরকার নেই। রাক্ষসী শক্তি ব্যবহার না করলেও সেই বরফের অভিশাপ তাকে ঠিকই অনুভব করতে পারবে। তার মানে সেই পূর্ণিমার রাতে সে অবশ্যই অন্ধকার জায়গাতে লুকিয়ে থাকবে, সেই চাঁদের আলো এড়াতে। তখন এই কথা শুনে জিলিং বলে যে এই গতকাল তো 15 তারিখ ছিল আর আজ 16 তারিখ, তার মানে আজকেই পূর্ণিমা। এটাতে ইউএ বলে যে আমি আর বোন তো এই জন্য তো তাড়াতাড়ি ফিরে আসলাম যাতে আমরা চাঁদের আলোটা উপভোগ করতে পারি। তো এখানে আমরা ইউ এর আসল নামটা জানতে পারলাম। ইউ এর আসল নাম ছিল লু উ ই, আমরা তাকে উ ই বলে ডাকবো। উ ই তো এতক্ষণ ধরে ইউশেং এর কাজিন হিসাবে অভিনয় করছিল, আর এখন সে তাদেরকে তার আসল নাম বলে, কারণ এখন তো তাদের আসল রূপটা প্রকাশ হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর দেশে দেখতে পায় যে সিংগুয়ান একাই ওয়াং ইয়ানের সাথে কথা বলছিল। তখন সিংগুয়ান ওয়াং ইয়ানের হাতে একটি চিহ্ন খেয়াল করে, যেটাতে সে তাকে জিজ্ঞাসা করলে ওয়াং ইয়ান বলে যে এটা তাদের ফরমেন্সলেস মুন সেক্টর একটা মার্ক, যেটা কিনা তাদের সেক্টরের সকল সদস্যেরই আছে, শুধুমাত্র ওই ছাড়া, কারণ ওইর হাতে এরকম কোনো চিহ্ন নেই। অন্যদিকে আমরা ওইকে দেখতে পাই সে একটি ফুল পাড়ার চেষ্টা করছিল, কিন্তু সে সেটা হাঁটতে পারছিল না। তখন সেখানে জিলিং আসে আর সে এসে তাকে সেই ফুলটি পেরে দেয়। তখন জিলিং উইকে বলে যে আমি শুনেছি যে ফর্মলেস মুন সেক্টরের সকল সদস্যেরই নাকি তাদের হাতে একটি করে মার্ক থাকে, কিন্তু তোমার হাতে কোনো মার্ক নেই কেন? এটাতে উই বলে যে কারণ আমার চাঁদের পর্যায় হলো খোয়ে। এটাতে জিলিং বলে যে আমি তো চাঁদের 7টা পর্যায়ের কথা শুনেছি, কিন্তু এর মধ্যে কখনো তো খোয়ের কথা তো শুনিনি। এটাতে উই বলে যে রাতে যখন চাঁদ দেখা যায় না তখন সেই পর্যায়টাই হলো খোয়ে, এই কারণেই আমার হাতে কোনো চিহ্ন নেই। তো যাই হোক, এরপরে জিলিং আর উই একসাথে বসে কথা বলতে থাকে। তখন উই বলে যে আমি তো ফুলের দিকে তাকিয়ে আছি, তুমি কি ভাবছো? তখন জিলিং বলে যে আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি সবসময় ফুলের দিকে অনেক আকর্ষণীয় ভাবে তাকিয়ে থাকো, তুমি কি ফুল অনেক বেশি পছন্দ করো? জিলিং যখন এই কথা বলে তখনই উইর জিলিং এর সেই ফ্ল্যাশব্যাকটা মনে পড়ে, যখন জিলিং এর সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন জিলিং তাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল। তখন এটা মনে করার পরে উই বলে যে অন্যরা সবাই সোনা রূপা এগুলো পছন্দ করে, কিন্তু আমি শুধুমাত্র ফুল পছন্দ করি। এটাতে জিলিং বলে যে কিন্তু ফুল যতই সুন্দর হোক না কেন সেটা তো একটা না একটা সময় শুকিয়ে যাবে, এটা তো চিরকাল স্থায়ী থাকতে পারে না। এটাতে উই বলে যে আর ঠিক এই কারণে এটা আরো অনেক বেশি সুন্দর এবং আরো মূল্যবান। তখন এটাতে জিলিং উইকে আবারও জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমরা কি সত্যি এর আগে কখনো দেখা করিনি? তখন উই বলে যে আমাদের কি দেখা করা উচিত ছিল। তো তখনই জিলিং খেয়াল করে যে উইর হাত নোংরা হয়ে গিয়েছে, যেটাতে সে তার কাছ থেকে রুমাল বের করে আর তাকে বলে যে দাও তোমার হাতটি পরিষ্কার করে দিই। এই কথা বলে যখন জিলিং উইর হাত পরিষ্কার করে দিচ্ছিল তখন উইর সেই স্মৃতি মনে পড়ে যখন জিলিং সেই সময় তাকে তার হাত এইভাবে পরিষ্কার করে দিচ্ছিল। এটা মনে করার পরে উই তার হাত সরিয়ে নিচ্ছিল, কিন্তু জিলিং তার হাত আবারও ধরে ফেলে। এটাতে উইর হার্টবিট অনেক বেড়ে যায়। তখন জিলিং উইকে বলে যে আমি তোমাকে আরো একবার জিজ্ঞাসা করতেছি, আমরা কি এর আগে কখনোই দেখা করিনি? এটাতে উই বলে যে আমার মনে হচ্ছে না। তখন জিলিং বলে যে তোমার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে, তুমি কি মিথ্যা কথা বলছো? এটাতে উই বলে যে যদি আমি মিথ্যা কথা বলি কিন্তু তুমি কেন লজ্জা পাচ্ছ? এটাতে জিলিং বলে যে তাহলে তুমি কি স্বীকার করছো? তখন উই বলে যে তখনও তোমার সাথে এই রাগী পুতুলটা ছিল, এমন অনেক প্রাপ্তবয়স্ক ছেলে নেই যারা এখনো এই পুতুল নিয়ে খেলে। এটাতে জিলিং বলে যে এটা কোনো সাধারণ পুতুল নয়, এটা ছোটকাল থেকে আমার সাথে আছে, আর তুমি আমাকে মনে রাখো
কিন্তু তোমার স্মৃতি আমার কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে, কেন এমন হলো? জিলিং যখনই এই কথা বলে তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে জিলিং ওইকে নিয়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে অনেক ফুল ছিল। জিলিং যখনই ওইকে একটি ফুলের তোড়া দেয় তখনই ওই জিলিংকে ওয়ার্ড ম্যাজিক করে, অর্থাৎ সেই হিপনোটাইজের ম্যাজিক। সে সেই ম্যাজিক করে তাকে বলে যে তুমি এই সকল কথাগুলো ভুলে যাও। তো এই কারণেই জিলিং এর সেই স্মৃতিগুলো মনে ছিল না। এই ফ্ল্যাশব্যাক শেষে উই বলে যে হয়তো তুমি আরো অনেক সুন্দরী মেয়েদের সাথে দেখা করেছো, এই জন্যই তোমার মনে নেই। তো তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে পেছন থেকে লিজিয়ে তাদেরকে বলে যে তুমি এখানে এসে ফুলের প্রশংসা করছো আর পুতুল নিয়ে খেলছো। তো হঠাৎ করে লিজিয়েকে দেখে জিলিং অনেক ভয় পেয়ে যায়। সে তাকে বলে যে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পাই যে তারা সবাই মিলে একটি প্ল্যান করে শিয়াওয়েকে ধরার জন্য। তারা প্ল্যান করেছিল যে তারা ওয়েচিং এর লাশ একটি ফাঁকা জায়গায় রাখবে যেখানে চাঁদের আলো সরাসরি পড়ে। তখন আমরা দেখতে পাই যে সিংগুয়ানরা ওয়েচিং এর লাশ বাড়ির মাঝখানে আনে, আর তখন তারা ইউশেং ওয়ে, লো আর লিউকে বলে যে যেহেতু ওয়েচিং কে একটি ডেমন হত্যা করেছে, যার জন্য তার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে ভোর হওয়ার আগ পর্যন্ত তাদের সবাইকে এই উঠানেই থাকতে হবে। আসলে এখানে তারা চাচ্ছিল যে এই তিনজন যেন ভোর হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকে, আর যেটাতে সেখানে চাঁদের আলো পড়বে আর শিয়াওয়ের রূপ বের হয়ে আসবে। আর তাদের সন্দেহ লিস্টে যেহেতু এই তিনজনই ছিল, যার জন্য তারা এই তিনজনকে এখানে বসে থাকতে বলে। তখন জিলিংও তাদেরকে বলে যে যেহেতু আপনারা সবাই মাস্টার ওয়েচিং এর অনেক কাছের, যার জন্য ভোর হওয়া পর্যন্ত কিন্তু এখানেই থাকতে হবে, এখান থেকে চলে যাওয়া যাবে না। তখন আমরা দেখতে পাই তারা তিনজন সেই লাশের পাশে বসে পড়েছিল। তো তারা অনেকক্ষণ সেখানে বসে থাকে। বসে থাকতে থাকতে হঠাৎ করেই লিউ সেখান থেকে উঠে পড়ে। তখন সিংহন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন লিউ বলে যে আমি টয়লেটে যাব। তখন সিংহন বলে যে আমিও তোমার সাথে যাব। তখন লিউ বলে যে এটা তো অনেক হাস্যকর যে একজন প্রাপ্তবয়স্ক লোকের সাথে টয়লেটে যাওয়ার জন্য অন্য একজনকে লাগবে। এটাতে জিলিং বলে যে সে তোমার সাথে যাক, তা না হলে আমরা চিন্তিত হব। এটাতে লিউ আর কিছু বলে না। তখন সিংওয়ান আর লিউ সেখান থেকে চলে যায়। তো সিংওয়ান যখন লিউকে নিয়ে সেখান থেকে যাচ্ছিল তখন হঠাৎ করে লিউ পিছলে পড়ে যায় অভিনয় করে। আর তখন সিংওয়ানকে সে বলে যে আমি পড়ে গিয়েছি, তুমি আমাকে তুলতে না পারো, অন্তত আমাকে ভয় দেখিও না। তখন সিংওয়ান তাকে তুলতে গেলে লিউ নিজে নিজে উঠে আর তাকে বলতে থাকে যে যখন থেকে ওয়েচিং চলে গিয়েছে তখন থেকে এই চাকররা অনেক অলস হয়ে পড়েছে, তারা এখানকার পানিও পরিষ্কার করতে পারে না। এই কথা বলে লিউ সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপরে সিংওয়ান লিউকে নিয়ে আবারও ওয়েচিং এর লাশের কাছে নিয়ে চলে আসে। তো সিংওয়ান যখন সেখানে ফিরে আসে তখন সে দেখতে পায় যে সেখানে ইউশেং ওয়ে নেই। তখন সে জিলিংকে জিজ্ঞাসা করলে জিলিং বলে যে সে তার ঘরে চাদর আনতে গিয়েছে। তখন এটা শুনে সিংওয়ান সেখান থেকে চলে যায়। সে যখন আবারও সেই দিক দিয়ে যাচ্ছিল তখন সে নিচে খেয়াল করে যে পানি জমে আছে, আর তখন তার লিউয়ের সেই কথাটা মনে পড়ে। লিউ বলেছিল যে চাকররা অলস হয়ে গিয়েছে, তারা এই পানিটা পরিষ্কার করতে পারে না। তখন সেটা বুঝতে পারে যে অবশ্যই এখানে বরফের সেই অভিশাপ এসেছিল, এই কারণে এই করিডোরটা ভিজে আছে। অন্যদিকে আমরা ওয়াং ইয়ান আর উইকে দেখতে পাই। তাদের ইউশেং ওয়ে রুমের বাইরে বসে অপেক্ষা করছিল তার জন্য। হঠাৎ করে তারা একটা চিৎকার শুনতে পায়, যেটাতে তারা রুমের ভিতরে আসলে দেখতে পায় যে ইউশেং ওয়ে সেখানে মৃত অবস্থায় পড়ে আছে, তার হৃদয় ছিঁড়ে ফেলা হয়েছিল। অন্যদিকে সিংগন চলে আসে জিলিং এর কাছে। সে এসে লিউকে ধরে ফেলে। আসলে সেটা মনে করছিল যে এই লিউই সেই শিয়াওয়ে, কিন্তু সে যখন তাকে ধরে তখন সেখানে ওয়াং ইয়ান আর উই চলে আসে। তারা দুজন এসে বলে যে শিয়াওয়ে এখনই একজনকে মেরে এখান থেকে চলে গেল, অর্থাৎ সে ওয়েশিংকে মেরে এখান থেকে চলে গিয়েছে। এই কথা শুনে জিলিং আর সিংওয়ান তারা দুজন অনেক অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে তাহলে লিউ শিয়াওয়ে না। তখন তারা সবাই সেখান থেকে চলে যায়, শুধুমাত্র লিউ বাদে। তারা চলে গেলেই সেখানে চাঁদের আলো বের হয়ে যায়। আর তখন আমরা জিলিংদের দেখতে পাই তাদের সামনে সেই বরফের অভিশাপ আসছিল, আর তারা উপরে তাকিয়ে দেখে যে সেই শিয়াল ডেমনটি দৌড়াচ্ছিল, অর্থাৎ চাঁদের আলো বের হওয়ার সাথে সাথে সেই বরফের অভিশাপ তাকে তারা করছে। তো শিয়াল ডেমনটি যখন সেখানে আসে তখন তারা সবাই একসাথে তার উপর আক্রমণ করে, আর এক পর্যায়ে তারা তাকে ধরেও ফেলে। তারা যখনই তাকে ধরে তখন তার চেহারাটা উন্মোচন হয়ে যায়। আমরা তার চেহারা দেখতে পাই, সে আর কেউ নয় বরং লিউ ছিল। অর্থাৎ এতক্ষণ ধরে তারা যাকে বেশি সন্দেহ করছিল সেই ছিল শিয়াওয়ে। আর শুরু থেকেই লিউ কিন্তু শুধুমাত্র মাতালের অভিনয় করে গিয়েছে। তো কারণটা এটাই ছিল, সেই শিয়াওয়ে ছিল। তখন এইটা দেখে চারপাশে সবাই অনেক অবাক হয়ে যায়। তারা ভাবতেও পারেনি যে লিউই শিয়াওয়ে হবে। তখন এটা দেখে সিংওয়ান বলে যে আমরা তো ভেবেছিলাম যে শিয়াওয়ে একটা মহিলা, তা না হলে তো অনেক আগেই আমি তোমাকে ধরে ফেলতাম।
তো তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ড্রামার শুরুতেই যে সিংওয়ান সেই শিয়াল ডেমনকে তাড়া করেছিল আর শিয়াল ডেমন একটা রুমের ভিতরে ঢুকে পড়েছিল, আসলে এটা লিউ ছিল। আর সে ভিতরে ঢোকার পরে সেই মাতাল হওয়ার অভিনয় করেছিল, যেটাতে সিংওয়ান আর তাকে বুঝতে পারেনি। তখন সিংওয়ান তাকে বলে যে তোমার তো সেই আধ্যাত্মিক লেজ নেই, অর্থাৎ তুমি তোমার আধ্যাত্মিক লেজ কেটে ফেলেছো, আর যেটা তোমার গন্ধের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, কিন্তু তবুও তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার শরীর থেকে গন্ধ পাচ্ছ। তখন আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সিংওয়ানকে যখন লিউ বলছিল যে তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে, তখন সিংওয়ান তার কাছে থাকা সেই ইউচি অর্থাৎ সেই ডেমনটিকে সে জিলিংকে দিয়ে দেয়। তখন জিলিং জিয়েলিকে দিয়ে দেয়, জিয়েলি সেটা নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু তারপরে লিউ তাকে বলছিল যে তার কাছ থেকে গন্ধ আসছে। তার মানে লিউ তখনও সে গন্ধ পাওয়ার অভিনয় করছিল। আসলে এটা সত্য যে সে কোনো গন্ধ পেত না, অর্থাৎ তার সেই লেজটি কাটার কারণে সে কোনো গন্ধ পেত না। কিন্তু ইউশেং ওয়ে যখন তাকে বলেছিল যে তার শরীর থেকে গন্ধ আসছে, এটা দেখে লিউ তাকে সেই গন্ধের কথা বলেছিল, কিন্তু সেই ডেমনটিকে দূরে নিয়ে যাওয়ার পরও সে অভিনয় করতে থাকে যে সে গন্ধ পাচ্ছে, মানে সে যে গন্ধ পায় না এটা লুকানোর জন্য। তো যাই হোক, তখন সেংওয়ান শিয়াওয়েকে বেঁধে ইউশেং ওয়ের কাছে নিয়ে আসে। তখন ইউশেং ওয়েকে দেখে শিয়াওয়ে অনেক অবাক হয়ে যায়, আর সে বলতে থাকে যে একে কে হত্যা করলো। এই কথা বলে সে তার কাছে যেতে যাচ্ছিল, কিন্তু সেংওয়ান তাকে যেতে দেয় না। তখন উই বলে যে তুমি নিজে তার হৃদয় ছিঁড়ে ফেলে হত্যা করেছো, আর এখন আবার এই নাটক করছো। তখন শিয়াওয়ে বলতে থাকে যে না, আমি এটা করিনি, আমি সত্যি তাকে মারিনি, এটা কিভাবে হতে পারে। তখন শিয়াওয়ে বলে যে আমি তার প্রতিদান ফেরত দিতে চেয়েছিলাম, আমি কিভাবে তাকে হত্যা করতে পারি। তিনি সেই ইউশেং ওয়ে যাকে আমি সারা জীবন ধরে খুঁজছিলাম। আসলে তোমরা তো জানো যে শিয়াওয়েকে একবার তার বিপদে সাহায্য করছিল, আর সে তারপর থেকে তো তাকে খুঁজছিল, কিন্তু সে তাকে পাচ্ছিল না। আসলে সেটা এই ইউশেং ওয়ে ছিল, সে তাকে সাহায্য করেছিল, আর তার প্রতিদান ফেরত দিতে শিয়াওয়ে তারপর থেকেই তার কাছে থাকে আর তাকে রক্ষা করতে থাকে। আর ওয়েচিংকেও এই শিয়াওয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে, কারণ সে ইউশেং ওয়েকে তালাক দিতে চাচ্ছিল না, মানে সে তাকে মুক্ত করতে চাচ্ছিল না। এটাতে শিয়াওয়ের অনেক রাগ হয়েছিল, আর সে ওয়েচিংকে এইভাবে হত্যা করেছে সেই প্রেমের তাবিজের মাধ্যমে। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি একটি জিনিস শেখাতে চাই, আর আসলে এটা শেখাটা তোমাদের জন্য অনেক প্রয়োজনীয়, আর এগুলো শিখলে তোমাদেরই অনেক লাভ হবে। কারণ তোমরা অনেকেই অনেক সময় আমার চ্যানেল বিষয়ে অনেক রকম প্রশ্ন করো, তাই এই ধারণাটা থাকা অবশ্যই দরকার। তো সর্বপ্রথম তোমরা ইউটিউবে আসার পরে ধরো তোমরা আমার ভিডিও দেখতেছো, তো এই যে বা আমি তোমাদেরকে সার্চ দিয়ে দেখাই। ওকে, আচ্ছা, তোমরা সার্চে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করলা, তো সার্চ করার পরে চ্যানেল আসলো। এখন দেখো চ্যানেলে তোমরা অনেক রকম কমেন্ট করো, যেমন ধরো একটা ড্রামার একটা পার্ট দেখতেছো, তো ওই পার্ট দেখার সময় তোমরা বলো যে পরের পার্টটা পাচ্ছি না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যখন যে পার্ট দেখো তার নিচেই কিন্তু ওই ভিডিওটা শো করে, অর্থাৎ তার পরের পার্টটা শো করে, কিন্তু তোমরা তাও পাও না। আচ্ছা যাই হোক, তোমরা আমার চ্যানেলে ঢোকার পরে দেখবে যে এখানে হোমে তোমরা বিভিন্ন পপুলার ভিডিও বা রিসেন্ট যেগুলো আপলোড করছে ওগুলাও পাবে। একদম নিচে গেলে অন্যান্য চ্যানেলগুলো পাবে আমার। আর এখানে আসার পরে দেখো ভিডিওতে যাবে, ভিডিওতে গেলে এখানে এখন পর্যন্ত অর্থাৎ চ্যানেলের ক্রিয়েটের পর থেকে এখন পর্যন্ত যতগুলো আমি ভিডিও ছাড়ছি সবগুলো তোমরা এই ভিডিওর অপশানে পেয়ে যাবে। অর্থাৎ যদি তোমরা কোনো ভিডিও খুঁজে না পাও তাহলে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করার পরে চ্যানেলের ভিডিওর অপশান আসলে এখানে তোমরা সকল ভিডিও পেয়ে যাবে। দেখো ডান পাশে এটা যদি একটু সরাও তাহলে দেখো ডান পাশে লেখা আছে পোস্ট। এই পোস্টে ক্লিক করলে তোমরা এখানে আমার সকল পোস্ট দেখতে পাবে, অর্থাৎ এটাকে বলে কমিউনিটি পোস্ট। এখানে আমি তোমাদেরকে অগ্রিম সব কথা জানিয়ে দিই, আর ভিডিও আপলোড করার পরে এখানে আমি তোমাদেরকে সেই ভিডিও লিংক দিয়ে পোস্ট করে দিই যাতে তোমরা দেখতে পারো। এখন দেখো এখানে আমি একটা পোস্ট করেছি যে এই ড্রামার নাম দিয়েছি এবং লিখেছি এপিসোড 2 লিংক, অর্থাৎ এই ভেল অফ শ্যাডো ড্রামার এপিসোড 2 এর লিংক এখানে দিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও তোমরা অনেকে কমেন্ট করো যে ভাইয়া ড্রামার নামটা কোথায়। হ্যাঁ, অনেকে কমেন্ট করো যে ড্রামার নাম কোথায় বা ভিডিও লিংক কোথায়। এখন দেখো এখানে কিন্তু আমি এই যে টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেল এখানে ড্রামার নাম দেওয়া আছে, কত নম্বর এপিসোড সেটা দেওয়া আছে, এমনকি নিচে লিংক দেওয়া আছে। তারপরেও অনেকে কমেন্ট করে যে ড্রামার নাম কোথায়, ভিডিও লিংক কোথায়। এই জন্য এগুলো তোমাদেরকে জানিয়ে রাখছি যেটাতে তোমরা সবকিছু বুঝতে পারো। তো ধরো তুমি আমার একটা ভিডিও ওপেন করলে, তো ভিডিও ওপেন করার পর দেখো এখানে, তো এটা হচ্ছে ড্রামাটার পার্ট 1। এখন দেখো এই পার্ট 1 এর নিচে পার্ট 2 দেখাচ্ছে, অর্থাৎ এই ড্রামাটার দ্বিতীয় পার্টটাও নিচেই শো করতেছে। যদি আমি একটি ড্রামার পরবর্তী পার্ট আপলোড করি তাহলে সেই ড্রামাটার পরবর্তী পার্ট তোমাদের সেই ভিডিও নিচেই শো করবে। আর আরেকটা জিনিস দেখো যে এখানে ভিডিও যে এখানে টাইটেল দেওয়া আছে, এই টাইটেলে যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে ডেসক্রিপশন দেখতে পাবে। আর তোমরা অনেকে ডেসক্রিপশনটা কি এটা বোঝো না, তো এই টাইটেলে ক্লিক করলে এখানে তোমরা ডেসক্রিপশনটা পাবে। আর ডেসক্রিপশনের ভিতরে এখানে যে মোর অপশন, এখানে ক্লিক করলে তোমরা
আমার ভিডিও সম্পর্কে যত ডিটেলস সবকিছু এখানে পেয়ে যাবে। এখানে ড্রামার ডিটেলস দেওয়া থাকে, আর আমার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলোর লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল কিছু বিষয় যা তোমাদেরকে জানালাম। আশা করি এটাতে তোমাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, ড্রামাতে তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।